সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। দর্শক, সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রীফ। আমাদের আয়োজনের প্রতিটি পর্বে আমরা চেষ্টা করে থাকি মেরুদণ্ডের নানা ধরনের জটিলতা নিয়ে কথা বলবার। তারই ধারাবাহিকতায় আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি বয়সজনিত মেরুদণ্ডের ক্ষয়রোগ এবং তার চিকিৎসা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, যিনি চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। স্যার, কথা বলছি মেরুদণ্ডের ক্ষয়রোগ নিয়ে। একটু জানতে চাই মেরুদণ্ডের ক্ষয়রোগ বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ। ক্ষয়রোগ মেরুদণ্ডের অর্থাৎ কিনা মেরুদণ্ডের যে হাড়, যেটাকে আমরা কশেরুকা বলি, ভার্টেব্রাল কলাম, এটার ক্ষয়ের কথা আমরা বলি। কিন্তু যখনই হাড়ের ক্ষয়রোগ কথাটা আসে, সারা শরীরের যত হাড় আছে সব জায়গারই কিন্তু ক্ষয়রোগের কথা বোঝায়। আমরা যদি পার্টিকুলার শুধু মেরুদণ্ডকে বলি, তাহলে মেরুদণ্ড একটা বিশাল একটা পার্ট, এবং এই মেরুদণ্ডের যদি ক্ষয় হয় ধরে নিতে হবে শরীরের অন্য জায়গায়ও হাড়ের ক্ষয় রয়েছে। এখন ক্ষয়রোগ কেন হয়? বাস্তবে আমাদের শরীরটা আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করা যে একদিকে আপনার মেরুদণ্ড হাড়গুলো তৈরি হচ্ছে, আর একদিকে ক্ষয় হচ্ছে। প্রতিনিয়তই কিন্তু এই ক্ষয় এবং আবার এটাকে পূরণ হওয়া, ক্ষয় হচ্ছে আবার এটাকে রিপ্লেসমেন্ট হচ্ছে। কারণ প্রতিনিয়ত হাড়টাকে রিমডেলিং, তা নাহলে হবে কি হাড়টা একসময় ভঙ্গুর হয়ে যাবে, হাড় শক্ত থাকবে না। হাড়কে প্রতিনিয়ত শক্ত থাকার জন্য একদিকে হাড়ের ক্ষয় হবে, আরেকদিকে রিপেয়ার হবে। কিন্তু দেখা যায় যে যতটুক অল্প সময়ের মধ্যে হাড় ক্ষয় হয় অত তাড়াতাড়ি কিন্তু পূরণ হয় না। যদি এই ডেফিসিট হয় তাহলে আপনাকে ক্ষয়রোগ হবে। এখন দেখা যাবে কাদের বেশি হয়, যেমন মহিলাদের যখন তার মাসিক বন্ধ হয়ে যাবে, পিরিয়ড বন্ধ হয়ে যাবে, তখন একটা ইমব্যালেন্স হয়, হরমোনাল ইমব্যালেন্স, তখন হাড়ের একটা ক্ষয়রোগ হয়। কিছু ড্রাগ আছে, যেমন ধরেন যাদের নিতে হয় স্টেরয়েড জাতীয় ড্রাগ, শ্বাসকষ্ট, তাদের কিন্তু এরকম হাড়গুলোকে আপনার হলো নরম হয়ে যায় স্টেরয়েড জাতীয় ওষুধে। আরও কিছু মেডিকেশন আছে। আর কিছু আছে যে ধরেন যারা ধূমপান করেন, যারা মদ্যপান করেন, খাবার দাবার যারা প্রোটিন জাতীয় খাবার মানে বেশি খাবেন কিন্তু সবজি জাতীয় কিছুই খাবেন না, তাদের কিন্তু এরকম ডেফিসিট হয়। হাঁটাহাঁটি করবেন না, সূর্যের আলো তাদের নাই, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, তাদের কিন্তু আপনার হলো এই ক্ষয়রোগ বেশি হবে। আমাদের দেশে দেখা যায় যে ধরেন বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা বেশি, কিন্তু ইদানিং কিন্তু ছেলেদেরও এই ক্ষয়রোগ হচ্ছে। যদি সারা বিশ্বে আমরা স্ট্যাটিস্টিক্যালি দেখি, প্রতি 3 জন মহিলার 1 জন মহিলা অস্টিওপোরোসিস। ছেলেদেরও একই রকম, প্রতি 5 জন ছেলের 1 জন ছেলে অস্টিওপোরোসিস। এটা আমরা যদি শুধু বয়সজনিত বলি সেটা ভুল হবে, কারণ ইদানিং দেখা যায় ইয়াং ছেলে, ইয়াং মেয়ে, তাদের অস্টিওপোরোসিস হচ্ছে। কারণ কি তাহলে? একটা হলো শহরে কিন্তু অস্টিওপোরোসিসের রেট বেশি, কারণ এদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম। ওনারা ধরেন মাছ সবজি কম খায়, আমরা ধরেন প্রোটিন জাতীয় খাবার বেশি খাই, তৈলাক্ত খাবার বেশি খাই, কেউ কেউ স্মোক করি, কেউ কেউ আমরা মদ্যপান করি। আবার দেখেন ছোটো বাচ্চারা, তাদের খেলার মাঠ নাই, তারা বেশি খেলাধুলা করতে পারতেছে না, বাইরে যায় না, সূর্যের আলো পড়ে না। তাহলে আপনার সূর্যের আলো যদি না পড়ে শরীরে, তাহলে আপনার ভিটামিন ডি মেটাবলিজম হবে না। আর ভিটামিন ডি যদি মেটাবলিজম না হয় আপনার, তাহলে আপনার শরীরে ক্যালসিয়াম আসবে না। তাহলে এই যে একটা ভিসিয়াস সাইকেল। এখন গ্রামের মানুষ ইচ্ছায় অনিচ্ছায় সূর্যের আলো যেতে হয়, ঘরের বাইরে গেলেই সূর্যের আলো। আপনার ধরেন কাজ নাই, সামনে একটু হাটে যাবে, বাজারে যাবে, সামনের দোকানে গিয়ে চা খাবে, তাদেরকে হাঁটতে হচ্ছে। তা আমরা তো সেটা আমরা করি না, যে কারণের জন্য শহরের লোকজন গ্রামের লোকের চেয়ে তারা হলো বেশি ভালনারেবল। গ্রামের ছেলেরা খেলাধুলা দৌড়াদৌড়ি অনেক বেশি করে, ফিজিক্যাল এক্সারসাইজ অনেক বেশি, যে কারণের জন্য কিন্তু হাড়ের ক্ষয়রোগটা কম। তা আমাদের এখানে যদি আমরা চিন্তা করি যে শহরের সারা বাংলাদেশ, শুধু এই ইন্ডিয়া সাবকন্টিনেন্টে, এশিয়ান কান্ট্রিতে যেমন আমাদের ভিটামিন ডির একটা স্বল্পতা রয়েছে। এখন এই ভিটামিন ডি আমরা যদি আমরা ঠিকভাবে না নেই, তাহলে আমরা দেখতে পারবো যে হাড়ের ক্ষয়রোগ। যদি আমরা দেখি যে একটা ছবিতে যদি আমরা দেখি, যেমন এই যে ছবিটা আপনার প্রথম ছবিটা দেখেন, যে আমরা বলি হাড়ের ডেন্সিটি মানে ঘনত্ব, আর পরেরটা দেখেন মানে ছিদ্র হয়ে গেছে অস্টিওপোরোসিস, যেটাকে আমরা বলি হাড়ের যে ডিজিজটার নাম। হাড় অস্টিও মিনস হাড়, পোরোসিস মানে ছিদ্র। হাড়ের মধ্যে এরকম ছিদ্র, নর্মাল ছিদ্র থাকবে, কিন্তু অস্বাভাবিকভাবে যখন বড় হয়ে যাবে সেটাকে আমরা বলবো অস্টিওপোরোসিস। এই অস্টিওপোরোসিস হলে কিন্তু প্রাথমিক অবস্থায় শরীরে ব্যথা, বিভিন্ন জায়গায়
ব্যথা হতে পারে আচ্ছা। এবং একটা পর্যায়ে কিন্তু হাড় ভেঙে যায়। সেটা হতে পারে কমনলি মেরুদণ্ড ছাড়াও, যেমন দেখা যায় হিপ জয়েন্টের অ্যারাউন্ড হিপ নিতম্বের হাড় খুব তাড়াতাড়ি ভেঙে যায়। আচ্ছা। এরপর ধরেন আপনি যদি আমরা শোল্ডার জয়েন্ট চিন্তা করি, যে আমরা অ্যারাউন্ড আর্মের প্রক্সিমাল শোল্ডার জয়েন্ট, সেখানে ভাঙে। আর আমরা কমনলি যদি চিন্তা করি, দেখেন এই যে এটা আমাদের মেরুদণ্ড, আমরা যদি একটা সিটি স্ক্যান করি, 3D সিটি স্ক্যান, এই যে ডান পাশে যেটা দেখতেছেন হলুদ হলুদ, উপরের হাড়গুলো কেমন, আর এই হাড়টা, এটা একদম উপরেরটা হলো নর্মাল, একদম উপরেরটা এটা কিন্তু নর্মাল হাড়। নিচেরটা দেখেন এই দেন অস্টিওপোরোসিস, এরপরটা দেন একদম বসে গেছে, একদম ভেঙে গেছে। এইরকম ভাঙা হলে বাম সাইডে যেমন আমরা এমআরআই ওই লাল রেড মার্ক করা, দেখেন এই দুইটা হাড় তার বসা। এখন তাতে কি হবে, আমরা কিন্তু সামনে দিয়ে কুঁজো হয়ে যায়। রোগী এসে আমাদেরকে বলে, স্যার আমি তো ব্যথা, একসাথে আমি মানে খাটো হয়ে যাচ্ছে এবং সামনের দিকে বাঁকা হয়ে যাচ্ছে, ওজনও কমে যায় অনেক সময়। তো এখন দেখা যাবে যে যদি এই যে হাড়গুলো কেমনে আমরা বুঝবো, যেমন সিটি আমরা যদি বিএমডি করি, বোন মিনারেল ডেনসিটি, তাহলে আমরা ঘনত্ব একদম নর্মাল যেটা দেখেন একদম উপরে যেটা সবুজ রং, একদম চির সবুজ, তাহলে এটা স্ট্রং স্টাউট বোনস। যেটা মাঝখানে যেটা একটু হলুদ হলুদ হয়েছে এরপরেরটা, এখান থেকে যেমন একটু হালকা আপনার হলো সবুজটা, যখন তার মানে হাড় ক্ষয় হচ্ছে। যখন আপনার মাঝখানে যেটা যে এইটা, এই পোর্শনটা কিন্তু আপনার ধরেন অলরেডি অস্টিওপেনিয়া, ক্ষয় হয়ে যাচ্ছে, হয়েই গেছে, লাল রেড মার্ক একদম। এই রেড মার্কস মিনস হলো যে আপনি ভেরি ভেরি ভালনারেবল, ক্রিটিক্যাল। বিএমডি করলে ভেরি সিম্পল, বেশি টাকা লাগে না, কিন্তু এই একটা সিম্পল পরীক্ষা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি। অনেকে মনে করি এক্সরেতে যারা অনেক এক্সপিরিয়েন্স তারা বুঝতে পারেন, যেমন এই প্রথম এক্সরেটা দেখেন, পরের এক্সরেটা আমরা বুঝতে পারি। কিন্তু রেডিওলজিক্যালি যদি একটা হাড়ের 25 থেকে 30 ভাগ, অর্থাৎ 1/3 টোটাল যে ওজনটা তার যদি কমে না যায়, হাড়ের ডেনসিটি না কমে, তাহলে কিন্তু আপনার এক্সরে তত বোঝা যাবে না। তাহলে আপনি তখন বিএমডি করতে হবে। আর যদি ভেঙে যায় তখন তো বোঝাই যাবে। এখন এই ক্ষেত্রে ধরেন আমরা অনেক সময় বলি চিকিৎসাটা কি, ধরেন হ্যাঁ আমরা কিন্তু এটা একটা সার্জিক্যাল চিকিৎসা আমরা দেখাইছি। হাড়টা যেমন বাঁকা ছিল সোজা হয়ে গেছে, বাঁকা ছিল কারণ সে হলো কুঁজো হয়ে গেছে হাড় বসে যাওয়ার জন্য, ব্যথা তো থাকেই, তাহলে অনেক ব্যথা, রুগী নড়াচড়া করতে পারে না। আমরা যদি এর পরেরটা যাই যে একটা রুগী কিভাবে আসলো, দেখেন সে আসছে শোয়া অবস্থায়, মাঝখানের ছবিটা যদি আমরা দেখি যে দাঁড়ানোটা, প্রথমে কিন্তু একদম শোয়া অবস্থায় আসছে, এরপরে কিন্তু ওনাকে আমরা সার্জারি করছি, করার পরে দেখেন উনি একটু সাপোর্ট নিয়ে হাঁটতে পারতেছেন, অর্থাৎ কিনা একদম বেড রিডেন পেশেন্ট, ওনাকে যদি আমরা সার্জারি করি একটু সাপোর্ট নিয়ে হাঁটে, ফাইনালি দেখেন উনি কোনো সাপোর্ট ছাড়াই হাঁটতে পারেন। এখন এই ক্ষেত্রে সার্জারি কিন্তু সবসময় প্রয়োজন হয় না। এখন আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। প্রশ্ন যে কাদের ক্ষেত্রে সার্জারি প্রয়োজন এবং কাদের ক্ষেত্রে মেডিসিনের মাধ্যমে রিকভারি হয়ে যায়। এক্স্যাক্টলি, তো সেই কারণে জন্য আমরা যেটা বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। অস্টিওপোরোসিস কিন্তু এইটা প্রিভেন্ট করার মতো, এবং এই প্রিভেনশনটা কিন্তু শুরু হয় জন্মের পর থেকেই। কারণ আমরা বলছি অলরেডি যে হাড় যখন তৈরি হতে থাকে, একদিকে তৈরি হবে প্রতিনিয়ত, প্রতিনিয়ত আরেকদিকে ক্ষয় হবে, এ ক্ষয় আবার পূরণ, ক্ষয় পূরণ, সবসময় একটু নেগেটিভ ব্যালেন্স আমরা থাকি। কারণ একটা হাড় যতটুকু আপনার ধরেন ক্ষয় হবে, 1 সপ্তাহের মধ্যে ক্ষয় হয়ে গেল, ওটাকে পূরণ করতে 4 সপ্তাহ সময় লাগে। সো 1 সপ্তাহ জায়গায় 3 থেকে 4 সপ্তাহ সময় লাগবে সেটাকে ওই ঘাটতিটা পূরণ হতে। তাহলে আমাদের কি করতে হয়, ওই ঘাটতিটা পূরণের জন্য, এটা তো ন্যাচারাল ওয়েতে হচ্ছে, বাকিটা আমাদের খাবার দাবার, বাকিটা আমাদের এক্সারসাইজ, বাকিটা আমাদের বাইরে সূর্যের আলো, মডিফিকেশন। সুতরাং আমাদের 3-4টা ফ্যাক্টর খুব জড়িত। নর্মালি তার শরীরের মধ্যে আল্লাহর দেওয়া জিনিসে একদিকে ধরেন শরীরের যে হাড়ের যে সেল, 3 রকমের সেল, একটা হাড় শুধু সেল শুধু খেয়েই যাচ্ছে, আরেকটা হাড় শুধু মানে সেল শুধু গড়ে যাচ্ছে, ডেফিসিট তাহলে ওখানে রয়ে গেছে। এই ঘাটতির জন্য আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, আমাদের খাবার দাবার ঠিকমতো খেতে হবে, এবং প্রয়োজনে যেখানে দরকার হবে সেখানে আমাদের মেডিকেশন ওষুধ খেতে হবে, ক্যালসিয়াম, ভিটামিন ডি, ব্যথা হলে ব্যথানাশক এগুলো করবো। আরেকটা জিনিস যেটা খুব জিনিস, যে যখন আমরা বাঁকা হয়ে যাই, আমরা কুঁজো হয়ে যাচ্ছে, এটাকে প্রিভেন্ট করার জন্য কিছু সাপোর্টিং আমরা ব্রেস বলি, লম্বা ব্রেস হলে টেলর ব্রেস, অনেক সময় শর্ট থাকলে আমরা হলো লাম্বার কোর্সেট, লাম্বার ব্রেস, নানা রকমের ব্রেস আছে, এগুলো দিয়ে আমরা সাপোর্ট দিই, বাঁকাটাকে আমরা সোজা রাখার চেষ্টা করি। একই সাথে আপনাকে কী করতে হয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হয়। ইদানিংকালে ধরেন যদি আমরা মেডিকেশন চিন্তা করি, সার্জারি তো অনেক পরে এবং সব ক্ষেত্রে সার্জারি লাগে না। এখন ইদানিংকালে খুব ভালো ড্রাগ পাওয়া যায় ইনজেক্টেবল ফর্মে। এই যে স্যার এই মেডিসিনের কথা বলছেন যেটা ইনজেক্টেবল ফর্মে এসেছে,
এটির প্রয়োজনীয়তা কতটুকু এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা জানবো, তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, যিনি চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির আগে কথা বলছিলাম একজন ব্যক্তি যদি মেরুদণ্ড ক্ষয়জনিত রোগে ভোগেন সেক্ষেত্রে মেডিসিনের ভূমিকা কতটুকু। আপনি বলছিলেন একটি ইনজেক্টেবল প্রসিডিউরের বিষয়ে, এই বিষয়ে বিস্তারিত জানবো। ধন্যবাদ। ধরুন প্রত্যেক ওষুধের তো সাইড ইফেক্টস থাকে। আমরা যেটা বলি খাবার দাবার, লাইফস্টাইল মডিফিকেশন, তার সাথে দ্রুত গতিতে যদি আমরা হাড়গুলোকে শক্ত করতে চাই, যেটা আমাদের দেশে আগে ছিল না, আমরা বলি যে টেরিপ্যারাটাইট, এটা খুব ইফেক্টিভ একটা ড্রাগ এবং একটু কস্টলি। এখন যারা এটা অ্যাফোর্ড করতে পারে, খুব এটা ধরেন ওই আমরা ইনসুলিন যেমন প্রত্যেক দিন নিতে হয়, ঠিক এরকমভাবে নিতে হয়। 3 মাস 6 মাস, কারো ধরেন একটু বেশি, সো মিনিমাম 3 থেকে 6 মাস এই ইনজেকশনগুলো যদি নেওয়া যায় প্রতিনিয়ত খুব দ্রুত গতিতে হাড়গুলোকে আপনি শক্ত করবে। বাট ইউজুয়ালি খুব বড় ধরনের কোনো কমপ্লিকেশনস থাকে না। ক্যালসিয়ামও কিন্তু আমরা লং টাইম, ভিটামিন ডিও কিন্তু আমরা লং টাইম আমরা খাওয়ার কথা আমরা মানা করি। আমরা যেটা বলি ন্যাচারাল ওয়েতে যে সমস্ত খাদ্যের মধ্যে যেগুলো থাকবে সেটাই যদি আমরা ভালোভাবে অ্যাবজর্ব করতে পারি, যদি আপনার খাদ্যনালীতে কিডনিতে কোনো প্রবলেম না থাকে, ওইটাই কিন্তু যথেষ্ট। কিন্তু হ্যাঁ, যখন ক্ষয় যাবে নর্মাল যে ডোজ তার চেয়ে আপনি বেশি ডোজ দিতে হবে। এবং দ্রুত গতিতে ভালো হওয়ার জন্য ইনজেকশন আছে, ইনজেকশন ছাড়াও আছে, ওরাল ফর্মেও আছে, যেটাকে একটু লম্বা টাইম খেতে হয়। কিন্তু ইনজেকশন দিলে খুব তাড়াতাড়ি আপনার হলেও ভালো হয়, বড় ধরনের কোনো কমপ্লিকেশন থাকে না। আচ্ছা, তো অনেক ক্ষেত্রে অনেকে ধরে নেন যে ইনজেকশন দিলে এটার অনেক বেশি পার্শ্ব প্রতিক্রিয়া হয় এবং অনেক ক্ষেত্রে প্যারালাইসিস হয়ে যায়। বিষয়টি কি আসলে তাই? না 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 না, ইনজেকশন দিলে প্যারালাইসিস হয় না। কেউ যদি এরকম হয়তো এটা ভুল ধারণা তার। এটা তো ধরেন হাড়টাকে শক্ত করার জন্য, হাড় শক্ত করার জন্য। আর এখন হলো যেটা আমরা অপারেশনের যদি যেটা বলছেন, যেটা ভীতি থাকে মানুষের যে যে কোনো মেরুদণ্ডের অপারেশন করতে গেলে প্যারালাইসিস হয়ে যায়, এইটা বেশি ভয় থাকে। আমরা যেমন অনেক সময় করি, যেমন যে ছবিটা আমরা দেখালাম, আমরা যেমন অনেক জায়গায় আমরা কিন্তু রড স্ক্রু আমরা দিয়েছি, স্ক্রুর সাথে লম্বা একটা রড দিলাম, মেরুদণ্ডটাকে বাঁকাটাকে সোজা করলাম। আপনি যেটা জেনে খুশি হবেন যে অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো আমাদের কাটাকাটি করতে হয় না। আমাদের যেমন আমরা স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে আমাদের যে মডার্ন প্রযুক্তি যেটা বলি, সেখানে কিন্তু আমরা জাস্ট ছিদ্র করে করে না কেটে মেশিন দিয়ে দেখে দেখে আমরা কিন্তু এই সার্জারি করি। এবং এই অনেক বড়, এই যে যেমন ধরেন অনেকগুলা লেভেল আমরা যে ফিক্সড করলাম, আমরা স্টেবিলাইজ করলাম, এগুলো কিন্তু আমরা ছিদ্র করে করে মেশিন দিয়ে আমরা করি। আচ্ছা, মানে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, কারণ আমাদের প্রত্যেকেরই সার্জারির প্রতি একটি ভীতগ্রস্ততা রয়েছে। আমরা কখনোই কাটা ছেঁড়া যেতে চাই না কিংবা লম্বা কোনো প্রসিডিউর অপারেশনে যেতে চাই না। তো সেক্ষেত্রে আপনি আশ্বস্ত করছেন যে বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল খুব ক্ষুদ্র পরিসরে একদম ছোট ছোট ছিদ্রের মাধ্যমে এগুলোর অপারেশন করছে। এবং আপনি একটু জেনে খুশি হবেন যে এই রোগীগুলোকে লং টাইম হসপিটালে থাকতে হয় না, এবং তাদের ব্যথা কম। এবং ধরেন কাটাকাটি করলে তো তার আমাদের সেলাই করতে হয়, এই যে সেলাই এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু তার কমে যায়, এবং লং টাইম যে তার ওষুধপত্র খাওয়া এটাও কিন্তু কমে যায়। হসপিটালে থাকা কম, শর্ট টাইম, শর্ট ডিউরেশন, অনেক কিছু কম্প্রোমাইজ করা যাবে যদি আমরা এই মডার্ন টেকনিকে আমরা করি। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি দেখা যায় যে প্যারালাইসিস না থাকে কিন্তু বাঁকা হয়ে গেছে, হাঁটতে পারে না, সেই ক্ষেত্রে ধরেন এই যে মানে এমআইএস, মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি খুব বেশি ইফেক্টিভ। ক্ষেত্র বিশেষে আমরা যদি ধরেন ফিক্সড করেও দিতে পারি, যদি কারো প্যারালাইসিসও থাকে পার্টিকুলার ওই পয়েন্টেই অল্প একটু ছিদ্র করে আমরা কিন্তু তার যে প্রেশারটাকে আমরা সেটাকে, যেটাকে বলে আমরা ডিকম্প্রেশন, প্রেশারটাকে আমরা সরিয়ে দিই। সুতরাং আধুনিক প্রযুক্তিতে আপনার এখন কাটা ছেঁড়া খুবই কম করতে হয়, আমাদের কম কেটে ছিদ্র করে। বাট এটার জন্য ধরেন যে মেশিনগুলো লাগে অত্যাধুনিক মেশিন, একটু কস্টলি, কিন্তু রোগীর জন্য অনেক ভালো। বারবার অপারেশন করার চাইতে কিংবা দীর্ঘদিন ভোগার চাইতে একটু কস্টলি ও প্রসিডিউর মেনটেন করে কিংবা উপায় অপারেশন করে নেওয়াটাই আমার মনে হয় বেস্ট অপশন। স্যার, একটু জানতে চাই, প্রত্যেকটা অপারেশনের তো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে,
এটি নিয়ে রোগীরা কিন্তু অনেক বেশি ভয়ের মাঝে থাকে যে আসলে অপারেশনের পরবর্তী সাকসেস রেট কি রকম, একটু জানবো আপনার কাছে। ধন্যবাদ। কোনো সার্জারি কিন্তু ঝুঁকিবিহীন, ঝুঁকি নাই এমন না। ঝুঁকি ছাড়া কোনো সার্জারি নাই। কেউ যদি এটা আপনাকে বলে তাহলে এটা ভুল হবে। প্রত্যেকটা অপারেশনেরই কমপ্লিকেশন হতে পারে। তবে হ্যাঁ, যারা ইয়াং বয়স, কোনো রোগ নাই, তাদের ধরেন ঝুঁকিটা কম। কিন্তু ধরেন ইয়াং বয়স, তার কিছু রোগ আছে, অর্থাৎ হার্টের প্রবলেম, কিডনিতে প্রবলেম, লিভারে প্রবলেম, ডেফিনেটলি তার কিন্তু ঝুঁকি একটু বেশি থাকবে। আবার ধরেন বয়স্ক রোগী, বয়স্ক লোকের ঝুঁকি এমনি বেশি, বয়সজনিত কারণে। একটা ইয়াং লোক একটা স্ট্রেস যেভাবে নিতে পারে, একটা বৃদ্ধ বয়সের লোক সেটা নিতে পারে না। তাহলে কি হবে যে বৃদ্ধ বয়সে জটিলতার চান্স কিন্তু বেশি। সাথে যদি ধরেন বৃদ্ধ বয়সের কিছু রোগ হয়, যেমন ব্লাড প্রেশার থাকতে পারে, কারো ডায়াবেটিস থাকে, হার্ট ডিজিজ থাকে, অ্যাজমা থাকে, লিভার ডিজিজ থাকে, তার এই ধরনের যখন যেটাকে আমরা বলি যে মেডিকেল প্রবলেম, এই মেডিকেল প্রবলেমগুলো যদি ওনার অলরেডি থাকে, তাকে আপনার একটা অজ্ঞান করবেন, লং টাইম একটা সার্জারি করবেন, ডেফিনেটলি তার ঝুঁকি বেশি। একদমই তাই। এখন অনেক সময় রুগীদের সাথে, রুগীর অ্যাটেন্ডেন্ট তাদের সাথে কিন্তু ডাক্তারদের বা হসপিটালে ভুল বোঝাবুঝি হয়। কারণ কি, এটাকে বললে আমরা ইনফর্ম কনসেন্ট, কাউন্সিলিং খুব ইম্পর্টেন্ট। যে আমরা কি সার্জারি করব, কিভাবে করব, তাকে কিভাবে অজ্ঞান করব, তার কি সুবিধা অসুবিধা সব আপনাকে জানাইতে হবে। প্রপারলি আমরা যদি রোগীকে অবশ্যই জানাতে হবে। এটা রুগীর এটা জানার তার অধিকার। যে ডক্টর জানাবে না, এটা মনে করতে হবে যে সে তার ব্যস্ততার জন্য বা সে এটা গুরুত্ব সহকারে দেখে নাই, তাহলে কিন্তু অনেক সময় ডাক্তাররা, হসপিটাল কর্তৃপক্ষ বিপাকে পড়ে যায়। সুতরাং আমি যেমন আমার যত রুগী আমি অপারেশন করি, যতটুকু তার সাথে আমি অপারেশনের আগে কথা বলবো, যখন আমি এমনি দেখলাম, কিন্তু যখন অপারেশন নিয়ে কথা বলবো তাকে আমি অনেক সময় দিই, তাকে আমি বোঝাই এবং তাকে আমি বলি যেগুলো তাড়াহুড়া নাই, আমি যে আপনি সময় নেন, চিন্তা ভাবনা করেন, আত্মীয় স্বজনের সাথে বুঝেন, তারপরে আপনি আসেন সার্জারি করতে। অবশ্যই কোনো একটি অপারেশন করার আগে ভেবে চিন্তা করে এবং প্রপার ডায়াগনোসিস মেইনটেইন করে এবং প্রপার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে অত্যাধুনিক প্রযুক্তিতে অপারেশন করাটাই বেস্ট। এক্ষেত্রে আপনারা বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সেই সুবিধা প্রদান করছেন। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের কৃতজ্ঞতা। আপনাকে ধন্যবাদ, চ্যানেল 24 এবং আমাদের আজকের দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।